দুদককে ইন এ ওয়ে বাধ্য করেছেন তিনি এই কাজ করতে। তার যে বন্ধু শফিক, আমাদের যাকে কোটানকোট মিনমিনে শফিক কিংবা আপনার ওই চিহ্নিত করা হয়, এদের প্রেসারে পড়ে দুদকের কাজ করতে হয়েছে। আপনার এখানে যে ব্যাপারটি হয়েছে, এই দেখছেন যে দুদককে এই মামলার ঘোষণা দিয়েও কাবু করা যাচ্ছে না, তখন উনি ভয় দেখিয়ে আমাকে পোস্ট করলেন বিভিন্ন জায়গায় ভেরিফাইড পেজ থেকে যে আমি না হুমকি দিয়েছেন, মানে ওই আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আমাকে মেরে ফেলবেন, এবার জানেন হুমকি আর কি। যেহেতু আমরা উচিত কথা বলি, আমাদেরকে হাতিয়ার ব্যবহার করে আপনার কণ্ঠরোধ করার জন্য আগুয়ান হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়ান লাইফ টু লিভ, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিনানিপাত করছি। এখন ধরুন আপনার যেখানে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে প্যারিস থেকে, আপনার তাও কি স্বয়ংক্রিয় অস্ত্র AK-47 এইগুলো ব্যবহার করার হুমকি দেওয়া হচ্ছে। আমাকে অনানুষ্ঠানিকভাবে কোনো কোনো মহল থেকে বলা হয়েছে, ভাই আপনি চুপচাপ হয়ে যান, আপনার সঙ্গে কোনো ঝামেলা হবে না, এটাও বলা হচ্ছে। এখন এই যে কায়দা, এবং এটা অনানুষ্ঠানিক ভাবে এবং অসমর্থিত সূত্রে জেনেছি, পিনাকির ডিকটাম এসছে আমাদের যে অফিস থেকে পুরো বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়, সেখান থেকে শ্রুতি নির্দেশনা এসছে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানে, এবং তারা আপনার যেহেতু শ্রুতি নির্দেশনা পেয়েছেন সেই কারণে এই রকমের একটি অবস্থান নিয়েছেন। কি বলতে চায় পিনাকির ব্যাপার সেটা হলো, যেহেতু তাকে ভাষা জ্ঞান শেখানোর আমি বোধহয় অধিকার চর্চাই করেছি একজন শিক্ষক হিসেবে, আমার মনে হয়েছে তাকে যেহেতু তার একটা লার্জ ফলোইং আছে, তিনি যাতে সঠিক ভাষায় জ্ঞান দিতে পারেন, এই কথা বলাতে তিনি ক্ষুব্ধ হয়ে তার দুই মুরিদকে লাগিয়ে দিলেন। একজন লেফটেন্যান্ট কর্নেল PNG, পার্সন নন গ্রাটা হিসেবে চিহ্নিত, তিনি নিউ ইয়র্কে আমি শুনেছি কুকুর লালন পালন করেন। জি, উনি নাকি আপনার দারোয়ানের কাজ করেন। এখন তো সরকারের থেকে বড় সরকার হয়ে গেল, তাহলে মনে হচ্ছে পিনাকি। হ্যাঁ, সম্রাট পিনাকি। He is controlling Dr. Yunus, is it not? He is controlling Dr. Yunus, he is controlling the state machinery, he is controlling anti-corruption commission. আমাকে তো উনি হুমকি দিয়েছেনই, আপনি এই শো করার কারণে আপনার বিরুদ্ধে আপনাকে খুন করার জন্য অ্যাসাসিন পাঠাতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, মালয়েশিয়াতে জঙ্গি নেটওয়ার্ক ধরা পড়েছে, এই পিনাকি শিষ্য যারা, এই নেটওয়ার্ক কিন্তু সারা পৃথিবীতে তার আছে। সেই জন্যই আমার মনে হয় যদি আইনগত ব্যবস্থা নিতে হয়, সেটি দেশের বাইরে নেওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। আমি যখন মানে উচ্চকিত হলাম আপনার এই সরকারের প্রবল সমালোচনা শুরু করলাম বিভিন্ন ধারাবাহিকতা, তারপরে বিশেষ করে পিনাকিকে যখন আমি তার এই ভাষা জ্ঞান নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম, তখন তিনি খুব তার লেসপেন্সারদের লাগিয়ে দিলেন, এবং পরে দেখা গেল যে তাতেও দমানো যাচ্ছে না, তখন এই কার্ড ইউজ করা শুরু হলো। কথা নেই বার্তা নেই, আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করে জানান দেওয়া হলো যে মামলা রুজু করা হচ্ছে ইত্যাদি 5 জনের নামে। তার মধ্যে ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাকে আমি বরখাস্ত করেছিলাম এইসব অনিয়মের কারণে, এবং আমার আগের ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরুন নবী, তারা দুজন এক বিষয়, আর 2 জন ঠিকাদার যাদেরকে নুরুন নবী নিয়োগ করেছিলেন তার আমলে, সেই নুরুন নবী মহোদয়ের আমলের নিয়োজিত ঠিকাদার 2 জনের সঙ্গে আমি নাকি যোগ সাজসে তাদের জামানতের টাকা আত্মসাৎ করেছি। মজার ব্যাপার হচ্ছে টাকা কিন্তু ব্যাংকে আছে, ফিক্সড ডিপোজিট অবস্থায়, এটা কোনো প্রশ্নই আসে না। যে ব্যাপারটি হয়েছিল, নুরুন নবী বাধ্য করেছিলেন তাদেরকে, যেখানে 5% টাকা জমা রাখতে হবে আপনার জামানত হিসেবে, 15%, 10% এরকম ভাবে হারে টাকা রেখেছিলেন। তো বেচারাও তো ব্যবসায়ী, তাদের ক্যাশ টাকা যদি আটক থাকে তাদের তো কাজের অসুবিধা। যখন দীপমণি অসহযোগিতা শুরু করলেন, আমাদের এই প্রকল্পের জন্য বরাদ্দ টাকা আটকে দিলেন, তখন ইতিমধ্যে চলমান কাজ 5 তলা পর্যন্ত উঠে গেছে। আপনার এখানে ইট, বালি, সিমেন্ট, রড এগুলো স্ট্যাক করা আছে, নষ্ট হয়ে যাবে। তারা তখন যেহেতু মায়া আছে, কাজটা শুরু করেছে, সেই পর্যায়ে তখন ঠিকাদাররা এসে আমাদের কমিটিকে ধরলেন, যে প্রজেক্ট যে ডেভেলপমেন্ট কমিটি, যে আমাদের তো টাকা আপনাদের এখানে আটকা আছে, আমাদেরই টাকা আমরাই পাবো, এবং যেটুকু আপনার অত্যাবশ্যক ভাবে রাখতেই হবে সেটুকু টাকা রেখে বাকিটা আমাদের একটা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে রেখে দেন, বাকি টাকাটা আমাদের অ্যাডভান্স দিয়ে দেন, আমরা পরে সমন্বয় করে কাজটা চলতে থাক। তো প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সবার মতামত নিয়ে ইউনানিমাস ডিসিশনের ভিত্তিতে আমরা ওই অর্থটুকু ছাড় করেছিলাম, কোনো অসৎ উদ্দেশ্যে নয়। এবং সেই ঠিকাদাররা এখনো নিয়োজিত আছেন, প্রকল্প শেষ হয়নি, তারা পালিয়েও যাননি। এবং আপনার এই যে অবস্থাটা, এটা প্রসিডিউরাল একটা বিষয়, আপনি একটু মিসইন্টারপ্রেট করলে হবে না। টাকা যদি হারিয়ে যেত, টাকা যদি চুরি হতো, কি বলতে চায় পিনাকির ব্যাপার সেটা হলো, যেহেতু তাকে ভাষা জ্ঞান শেখানোর আমি
বোধহয় অধিকার চর্চাই করেছি একজন শিক্ষক হিসেবে। আমার মনে হয়েছে তাকে যেহেতু তার একটা লার্জ ফলোইং আছে, তিনি যাতে সঠিক ভাষায় জ্ঞান দিতে পারেন এই কথা বলাতে তিনি ক্ষুব্ধ হয়ে তার 2 মুরিদকে লাগিয়ে দিলেন। একজন লেফটেন্যান্ট কর্নেল পিএনজি, পার্সন নন গ্রাটা হিসেবে চিহ্নিত, তিনি ওই নিউ ইয়র্কে আমি শুনেছি কুকুর লালন পালন করেন। জি জি, উনি নাকি আপনার দারোয়ানের কাজ করেন। আরেকজন নামুল কবির কি যেন নাম, তিনি আমাকে জ্ঞান পাপি আখ্যা দিয়ে বলেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে। জি জি, আমাদের সেনাপ্রধানের বিরুদ্ধে ঢালাওভাবে গালিগালাজ করছেন, নিষেধাজ্ঞা করেছে। জি জি। তো তিনি এরা দুজন জিহাদ ঘোষণা করলেন। তারপর দেখলেন যে ওনারা একবার বলেন, আমি আবার রিভাব দেই, ভুল তথ্য দিলে সেটা আমি আবার সংশোধন করে দিই। এইসব কারণে দেখলেন এই কায়দায় কলিমুল্লাহ কণ্ঠরোধ করা যাবে। তখন এই পিনাকি নিজে আমাকে ঘোষণা দিলেন যে কলিমুল্লাহ এবং আম জনতা পার্টির তারেক নামে একজন তরুণ তুর্কি নেতা আছেন, দুজনকে গালিগালাজ করে আমাদেরকে বিএনপির ফেউ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করলেন। তা আমি বললাম, ভাই আমি তো ভোটই দিই না, কোনো দল করি না, এটা সবাই জানে এবং নির্বাচন কমিশন সার্টিফাইড। সোজা কথা, মানে ওয়ান আফটার আনাদার, মানে এমন না যে পিনাকি তো ভাই কিলার। এখন এই লোক তখন যখন দেখলেন যে কিছু হচ্ছে না, এই দুদককে ইন এ ওয়ে বাধ্য করেছেন তিনি এই কাজ করতে। তার যে বন্ধু শফিক, আমাদের যাকে কোট আনকোট মিনমিনে শফিক কিংবা আপনার ওই শফিক হিসেবে চিহ্নিত করা হয়, এদের প্রেসারে পড়ে দুদকের এই কাজ করতে হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী যে কি নাম তার, সেও তো ফ্রান্সে গেছিল। জি। তো যাই হোক, আপনার এখানে যে ব্যাপারটি হয়েছে, এই দেখছেন যে দুদককে এই মামলার ঘোষণা দিয়েও কাবু করা যাচ্ছে না, তখন উনি ভয় দেখিয়ে আমাকে পোস্ট করলেন বিভিন্ন জায়গায় তার ভেরিফাইড পেজ থেকে যে আমি না হুমকি দিয়েছেন, মানে ওই আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আমাকে মেরে ফেলবেন, এবার জানের হুমকি আর কি। তারপরে বললেন যদি বাইরে যান বাঁচাতে না মাত্র দিয়েছে, মানে যান বাঁচাতে চাই তাহলে জেলখানায় হচ্ছে নিরাপদ জায়গা, সেফ কাস্টডির মতো আর কি। এরকম ভাবে একটা আরেক রকমের ইন্টিমিডেশনের চেষ্টা করলেন এবং বললেন যে কোন প্যানাল কোডে কিভাবে আপনার এই যাতনা প্রদান করা যাবে সেটা তাকে ভেবে দেখতে হবে। মানে মোট কথা, রাষ্ট্রটার মালিক তিনি, সরকার তিনি চালান, তার অঙ্গুলি হেলনে দুদক চলবে, তার অঙ্গুলি হেলনে প্রধান উপদেষ্টার দপ্তর চলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তার হুকুম তামিল করবে। তিনি আপনার যে বোকাসা বলে একজন ব্যক্তি, তিনি নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার বানিয়ে দিয়েছিলেন। এবং মজা হচ্ছে, এই সম্রাট কিন্তু তার রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন প্যারিস থেকে অর্ডার দিয়ে। তো যেহেতু প্যারিসে বসে আছেন তিনি হয়তো নিজেকে বোকাসা মনে করছেন আর কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মানুষ, আপনি একটা মামলা বা আপনি তো জানেন লিগ্যাল প্রসেস, মানে বাংলাদেশে এখন যে অবস্থা, পিনাকির বিরুদ্ধে কেউ মামলা নিতে চাইবে না, কারণ তিনি তো সরকার নিয়ন্ত্রণ করেন। তিনি জুলাই বিপ্লবের সোল এজেন্সি নিয়েছেন এবং ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি অপসারণ করবেন আপনার তার লোকজন দিয়ে আপনার এই জুলাই মাসের মধ্যে বঙ্গভবন থেকে। এবং তিনি আমাদের 3 বাহিনী প্রধানকেও রিমুভ করতে চান, সংবিধান সাসপেন্ড করতে চান, খোলনইচে পাল্টে দিতে চান। মানে রাষ্ট্রটা তার বাবার সম্পত্তি। গভর্নমেন্ট কি করতেছে? What government is doing? What this government is doing? এখন তারা দেখছেন কি করতেছে, কিছুই করছেন না, দেখছেন। এবং যেহেতু আমরা উচিত কথা বলি, আমাদেরকে হাতিয়ার ব্যবহার করে আপনার কণ্ঠ রোধ করার জন্য আগুয়ান হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়ান লাইফ টু লিভ। আপনি যা কিছুই করেন না কেন, আমি দীর্ঘদিন ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করে অভ্যস্ত। বিভিন্ন দেশের নাগরিকদের যখন এভাবে নিবর্তন করা হয়, আমরা তাদেরকে প্রিজনার অফ কনসায়েন্স হিসেবে ডিক্লেয়ার করি। এবং আমি অনেক দিন ধরে কাজ করার সুবাদে আপনার অ্যামনেস্টি ডেলিগেট হিসেবে ইন্টারন্যাশনাল কাউন্সিল মিটিং আমি অ্যাটেন্ড করেছি একাধিকবার, বিভিন্ন জায়গায় গিয়েছি, মত বিনিময় করেছি। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল পিয়ারে সানির সঙ্গে কাজ করেছি, অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল আইরিন খানের সঙ্গে কাজ করেছি। তো সুতরাং আপনার হুট করে 7-5 বুঝিয়ে ভয় দেখিয়ে আর যাই হোক কলিমুল্লাহকে কাবু করা যাবে না। না, আপনার বিরুদ্ধে আপনি কোনো ইনভলভ জানেন না, কিচ্ছু না, আপনি ওগুলা ইনিশিয়েট করেন নাই, কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই,
টাকা কিন্তু ব্যাংকে পড়ে আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে টাকার কথা বলেছিস দেয়া গভর্নমেন্টের সময় যে কেস করেছিল, যেহেতু আপনার সাথে দীপমণির এবং শিক্ষামন্ত্রী এবং সরকারের একটা সময়, ঠিক আছে বুঝলাম, কিন্তু এটা এখন রিভাইভ না আওয়ামী লীগ আমলেও আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছিল। 1.5 বছর ধরে সেই মামলা চলেছে এবং জয়লাভ করেছি, যেহেতু আমি নির্বাচনের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম সেই কারণে। কিন্তু এখন প্রশ্ন হলো, এখন তো সরকারের থেকে বড় সরকার হয়ে গেল, তাহলে মনে হচ্ছে পিনাকি। হ্যাঁ, সম্রাট পিনাকি। He is controlling Dr. Yunus, is it not? He is controlling Dr. Yunus, he is controlling the state machinery, he is controlling anti-corruption commission. Wow. আপনি কি আপনার এই কমপ্লেইনটা সরকারের কোন এজেন্সিতে আপনি জানিয়েছেন? আমি পাবলিকলি 10 থেকে 12টা টক শো করেছি খোলামেলা। যেই সময় আমি শুনলাম যে এই কাণ্ড হয়েছে, ঘন্টা খানেকের মধ্যে আমি রিয়াকশন দেওয়া শুরু করেছি, কারণ জনমনে যাতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি না হয়। না আপনার কাছে তারা তো বেসিক্যালি একটা মিডিয়া ট্রায়াল দেওয়ার চেষ্টা করে। দুদকের চিরন্তন কায়দা হচ্ছে সবসময় একটা মিডিয়া ট্রায়াল দেয়, মানুষকে মানসিকভাবে কাবু করে ফেলার চেষ্টা করে, মিশ্র প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করে। কারণ দুদক নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করি। জি এটা আপনাকে আমি জানিয়ে রাখছি। জি, দুদক প্রথমে ব্যুরো ছিল। ব্যুরো থেকে আমাদের দাবি দেওয়ার আন্দোলনের কারণে সিভিল সোসাইটির কথা বললেন, এখনো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জি, 3 জন এখানে কমিশন, ডক্টর মোমেন হচ্ছেন চেয়ারম্যান, সদস্য হচ্ছেন মিস্টার আজিজি জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ডের মানুষ, এবং একজন সাবেক 1 স্টার জেনারেল ফরিদ, হাফিজ ফরিদ। এই 3 জনের কমিশন। এখন ডক্টর মোমেনকে আমি ছোটবেলা থেকে চিনি। তিনি আমার মায়ের ছাত্র ছিলেন, আমার মায়ের তত্ত্বাবধানে কাজ করেছেন আন্ডার কমান্ড হিসেবে, এবং পরবর্তীতে তিনি আমার কাজিন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, যিনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তার পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আপন বোন আমার ছাত্রী, তার বোনের হাজবেন্ড আমার ছাত্র, এবং নানান ভাবে আমি তাদেরকে চিনি। এবং তিনি যখন হোম সেক্রেটারি হিসেবে পদায়িত হলেন চুক্তি ভিত্তিতে, তখনও অসংখ্যবার তার সঙ্গে আমার বৈঠক করেছে। যেদিন তিনি শেষ দিন আপনার দায়িত্ব পালন করছিলেন এবং দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন, আমি নিজে গিয়ে তাকে সেখান থেকে রীতিমতো গাড়িতে তুলে দেওয়ার মতো আমি এগিয়ে দিয়েছিলাম। সঙ্গে সেখানে আমি আজিজি সাহেবকেও পেয়েছি, তার সঙ্গেও পরিচিত হয়েছিলাম। তিনি সপ্তাহখানেক কাজ শুরু করার পরে আমি তার সঙ্গে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলাম দুদকে। আমার বক্তব্য হচ্ছে, তিনি আমার একটা সেন্সিটিভ জায়গায় গেছেন, আপনার বারে বারে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এখন আপনার সম্পর্কে যেহেতু কমপ্লেন, আমি জানি না, আমি হলো যেটা করবো, এটা কোনো ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার না। এখানে আপনাকে যেহেতু আপনি অফিসিয়ালি দুদক থেকে কোনো চিঠিও পান নাই। জি না, পাইছেন না? পান নাই, যেহেতু হঠাৎ করে একটা পাবলিক ঘোষণা দেওয়া, অফিসিয়ালি পান নাই। যে ঘোষণাটা দেয়া হয়েছে, এটার ভিডিও আছে আপনার কাছে, এটার ডকুমেন্ট আছে। ডকুমেন্ট দিয়ে আপনি আমার থেকে ভালো জানার কথা বাংলাদেশের আইন, এবং আমি বাংলাদেশে মোটামুটি যেহেতু লটা পাশ করেছিলাম, কিছু লেখাপড়া করতে হয়েছে পাশ করার জন্য, তো আইন সম্পর্কে কিছু কিছু ধারণা যে নাই তা না। সো আমার যতদূর মনে হয়, আমি হলে যেটা করতাম, আপনার অফিসিয়ালি চিঠি না পেতে পারেন, কিন্তু যে ডকুমেন্ট পত্রগুলো বা যে পাবলিকলি আপনাকে হেনস্থ করার চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি থেকে, আপনার মান সম্মান প্রোটেক্ট করার জন্য তো আপনি একটা কেস করতে পারেন। মানে এখন কোর্টের যে অবস্থা, এটা সাব জুডিস হয়ে যাবে আমি যদি মন্তব্য করি। বিষয়টা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিনানিপাত করছি। এখন ধরুন আপনার যেখানে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে প্যারিস থেকে, আপনার তাও কি স্বয়ংক্রিয় অস্ত্র AK-47 এইগুলো ব্যবহার করার হুমকি দেওয়া হচ্ছে। আইনমন্ত্রী আইন উপদেষ্টা, তিনি আমার অনুযোগ প্রতিম সহকর্মী, এবং তার সার্টিফিকেশন তিনি যেটা দিয়েছেন ডয়েশ ওয়েলে, আমার সম্পর্কে বলেছেন আমি ফেরেশতার মতো লোক। সুতরাং তার সঙ্গে আমার 2-3 বার দেখা হয়েছে। এই মন্ত্রী জানে না, শুনে না, এগুলো সবাই জানে, পুরো দেশবাসী জানে। পিপল ইন ডায়াসপোরা, বাঙালি কমিউনিটি বিভিন্ন দেশে যারা বাস করছেন, এই টকশোর সুবাদে তারাও সবাই জানেন। এখন মূল বিষয় সেটি হচ্ছে, আপনার দুদক যেভাবে কাজ করে, আপনার প্রথমে অনুসন্ধান করে, অনুসন্ধান পর্বে আপনাকে তো ডাকতে হবে, জানতে হবে, কিচ্ছু নাই। তারপরে তদন্ত, কোনো চিঠিপত্র নাই। তারপরে একটা প্রক্রিয়া অনুসরণ করে তো আপনি মামলা মোকদ্দমায় যাবেন। ঝামেলা আরেক আমলের, সেটা আপনি জোর করে আমার ঘাড়ে দিয়ে দেওয়ার তো চেষ্টা করার চলবে না। আর যে 2 জন ঠিকাদার সম্পর্কে বলা হয়েছে,
যে দুইজন ঠিকাদার সম্পর্কে বলা হয়েছে তারা দুইজনই সলভেন্ট মানুষ এবং তাদের টাকা তারা নিয়েছেন, তাও অতিরিক্ত টাকা যিনি জমা দেওয়া ছিল। এটা ক্লিয়ার এন্ড সিম্পল, আপনি ব্যাংকে গিয়ে দেখুন। জি ভাই, whatever happens you have gone through, আপনি যদি অন্যায়ভাবে নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত লাভালাভের জন্য কিছু করে থাকে, তাহলে অবশ্যই ঠিক আছে, তারা আইনগতভাবে আপনাকে চিঠি দেবে, ওখানে চিঠি অনুযায়ী ধারা আছে, বিভিন্ন ক্লজ আছে, কোন কি কারণে আপনাকে দোষী সাব্যস্ত করা হলো অথবা অভিযোগ করা হলো, আপনার এখন কাছে তো কিছু ইনফরমেশন থাকতে হবে। কিছু নাই এবং এটা বিনা বেগে বজ্রপাতের মতো একটা বিষয়। আবার আমাকে অনানুষ্ঠানিকভাবে কোনো কোনো মহল থেকে বলা হয়েছে ভাই আপনি চুপচাপ হয়ে যান, আপনার সঙ্গে কোনো ঝামেলা হবে না, এটাও বলা হয়েছে। এখন এই যে কায়দা এবং এটা অনানুষ্ঠানিক ভাবে এবং অসমর্থিত সূত্রে জেনেছি, পিনাকির ডিকটাম এসছে আমাদের যে অফিস থেকে পুরো বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়, সেখান থেকে শ্রুতি নির্দেশনা এসছে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানে, এবং তারা আপনার যেহেতু শ্রুতি নির্দেশনা পেয়েছেন সেই কারণে এই রকমের একটি অবস্থান নিয়েছেন। এখন ধরুন অন্য ভাইস চ্যান্সেলরদের সঙ্গে আমার তুলনা চলবে না, এই জন্য আমি কখনো রাজনীতি করে এই পর্যায়ে এসে ভাইস চ্যান্সেলর হইনি, তো ভাইস চ্যান্সেলর নেই, কখনো ইনভলভ হবে আমরা জানি, been involved in politics, we know that very well, বাট পিনাকির বিরুদ্ধে একটা অলরেডি কেস বাংলাদেশ গভর্নমেন্টের শেখ হাসিনার সময় দেয়া হয়েছিল দুর্নীতি দমন কমিশনে, এই যে সেই যে ওষুধের 2 নম্বরই করলো, এবং আমি তো শুনেছি প্রায় 100 শিশু মারা গেছেন তার এই তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে মামলাটা সামহাও হবনবিং করে বা নেগোসিয়েশন করে সামহাও বিভিন্ন লিঙ্কেজের মধ্য দিয়ে মামলাটা ধামাচাপা দিয়েছিল আমি যদি শুনলাম। এই মামলাটা কিন্তু উড্র করা হয় নাই, এখনো আছে, উড্র করা হয় না, এখনো আছে। সো ইভেন্চুয়ালি এটা যদি পিনাকি মনে করে তো আচ্ছা, যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বললাম, আমি অবাক হব না যে আমাকে তো উনি হুমকি দিয়েছেনই, আপনি এই শো করার কারণে আপনার বিরুদ্ধে আপনাকে খুন করার জন্য অ্যাসাসিন পাঠাতে পারেন। আপনি খেয়াল করে দেখেন মালয়েশিয়াতে জঙ্গি নেটওয়ার্ক ধরা পড়েছে, এই পিনাকির শিষ্য যারা, তো এই নেটওয়ার্ক কিন্তু সারা পৃথিবীতে তার আছে। সেই জন্যই আমার মনে হয় যদি আইনগত ব্যবস্থা নিতে হয় সেটি দেশের বাইরে নেওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। আপনি কি এটা জানেন সেই যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল সুজিবকে নিয়ে, তার উপদেষ্টাকে নিয়ে, সেই রেস্টুরেন্ট থেকে ধাওয়া খেয়ে পালিয়ে যেতে হয়েছে, এটা শুনছেন তো? না, এটা আমি শুনেছি। মব তাকে বাংলাদেশে এসে মব করায়, আর ফ্রেঞ্চে তাকে পিটাতে গেছিল, ধরতে গেছিল, সে পালায়ে চলে গেছে। মানুষের সামনে রাস্তায় বেরোতে বলেন ফ্রেঞ্চে। আমি তো চ্যালেঞ্জ করি, বাংলাদেশে ঢুকো, তুমি সাহস থাকে বাংলাদেশে ঢুকো। সে আবার মাঝে মাঝে ধমকি দে, আমি বাংলাদেশে তাকে যাব, হুমকি ধমকি করে বাংলাদেশে যাব, এই করব ওই করব। হ্যাঁ, মানে আই ডোন্ট নো, সে আমি জানি না আমরা তো ছাত্র রাজনীতি করলো খুন খারাপির মধ্যে জড়িত ছিলাম না। হ্যাঁ, হাওবার সে, আমার তো মনে হয় গভর্নমেন্ট যদি লিগালি পারসু করে, সেই যে সমস্ত কাণ্ডকীর্তন ওখান থেকে করতেছে, দেশে অশান্তি সৃষ্টি করা, মব সৃষ্টি করা, দেশের কিছু সম্মানিত ব্যক্তি আপনার মতো লোকজনকে অসম্মান করার জন্য ব্যবস্থা করা, থ্রেট দেয়া, হুমকি দেয়া, এটা বাংলা, এগুলো তো সাইবার সিকিউরিটি একটা এখন বর্তমানে এগুলো তো চালু হওয়ার কথা। কি ভাই, এখন সমস্যাটা হলো যে এখানে আইনের শাসন নেই, একেবারে এই ধরনের কর্মকাণ্ডগুলো তারই পরিচয় বহন করে। নাকি এটা খুব ভালো করেই জানেন যে আমরা আইনের আশ্রয় নিলেও কোনো লাভ হবে না, একটা ঝুঁকির মধ্যে বরং পড়ে যাব। এবং তিনি ওয়েল উইশার হিসেবে মানে যেটা নিশ্চিত করার চেষ্টা করতে পারেন, সেফ কাস্টডিতে পাঠিয়ে দিতে পারেন। না, তার লাইফ তো কোনোখানে নিরাপদ না। তিনি তো জেলখানাও নিয়ন্ত্রণ করেন বলে দাবি করেছেন। ফ্রেঞ্চে কি সে নিরাপদ মনে করেন? এখন ধরুন ওই যে বোকাসার আপনার স্বপ্ন হয়তো তিনি দেখছেন, এম্পারার হতে চান, নেপোলিয়ন বোনাপার্টের মতো। সিটিজেনশিপও তার নাই, সে রিফিউজি হিসেবে এখানে অ্যাসাইলাম হিসেবে অ্যাসাইলাম পেয়েছে। সো
সে ওখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে, আমি আপনাকে বলি। আমাকে এটা শেয়ার করেছে কয়েকজন, বল জমির ভাই সে এমনি হুমকি দুমকি সবকিছু করে, কিন্তু ফ্রান্সে আওয়ামী লীগারদের সম্পর্কে আওয়াজ করার সেই সাহস এখানে নাই। কারণ ওখানে জানে আমরা এটা নিয়ে যদি কোর্টে যাই, কোনো ফিজিক্যাল ভায়োলেন্স কিছু তো সে ফ্রান্সের লোকদের বিরুদ্ধে করে, যারা ফ্রেঞ্চের সিটিজেন বা ফ্রেঞ্চে অধ্যুষিত এখন, they can go and file a case against him in the French court with evidence. তিনি যেহেতু প্লেস হিসেবে বেছে নিয়েছেন তার অ্যাবোর্ড হিসেবে ফ্রান্সকে, সেখান থেকে বসে তিনি হত্যার হুমকি দিচ্ছেন। ডেফিনেটলি আমি তো ফ্রান্সে যারা আছেন আপনার ইন ডায়াসপোরা তাদের চেষ্টা করছেন। আপনি এই ডকুমেন্টটা আমি নিজে আলিয়াস ফ্রান্সেস দু ঢাকার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করি অ্যাজ ফর্মার ভাইস প্রেসিডেন্ট, বোর্ড মেম্বার to different agencies. জি ব্রিটিশ কাউন্সিলের মতো একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, এগুলো পার্সু করতে হবে। এগুলো শুনেন, এগুলো তাকে টাইম উইল কাম, সে মেন্টালি সাইকোলজিক্যালি এমনি মারা যাবে, তাকে ফিজিক্যালি কেউ মারতে হবে না। এবং আমরা তো লাস্ট পারসন টু উইশ যে হি ইজ কিল্ড। আমি চাই যে সে আইনের আওতায় আসুক। সে একজন সুস্থ মানুষ কিনা আমার সন্দেহ আছে। সে তার যে দি ওয়ে হি স্পিক্স, সে সুস্থ কিনা, তার সাইকোলজিক্যাল স্টেট, মেন্টাল স্টেট ঠিক আছে কিনা, এটা আমার সন্দেহ আছে ভাই।